হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি থার্ড সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বেঙ্গলি এসইসি পেপার থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি হচ্ছে জ্ঞাপনের প্রতিবন্ধকতা বলতে আমরা কি বুঝি, জ্ঞাপনের প্রতিবন্ধকতাগুলি কি কি সে সম্পর্কে আজকে আলোচনা করব আমি। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভিডিওগুলিকে তোমরা লাইক এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো আমাদের প্রথমে জানতে হবে যে প্রতিবন্ধকতা বলতে আমরা কি বুঝি বা জ্ঞাপনের প্রতিবন্ধকতা কি। আধুনিক বিশ্বে জ্ঞাপনের গুরুত্ব যে অপরিসীম তা আগেই আলোচনা করা হয়েছে, কিন্তু জ্ঞাপনের প্রতিবন্ধকতা অনেক, যার ফলে বিশ্বে সমাজ পরিবর্তনের গতি সর্বত্র এক নয়। অনেক দেশে প্রয়োজনীয় জ্ঞাপন ব্যবস্থার অভাবের ফলে পর্যাপ্ত জ্ঞাপন ব্যবস্থা গড়ে উঠতে পারছে না। একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। যেমন কোনো একটি গ্রামে যদি অধিকাংশ লোক নিরক্ষর থাকে, তাহলে নিরক্ষর ব্যক্তিরা সংবাদপত্র বই পড়তে পারবে না। তাদের জন্য যদি দৃশ্য মাধ্যম ব্যবহার করা হয়, তাহলে যেহেতু নিরক্ষরতার জন্য তাদের মেধা, বুদ্ধি ও সাংস্কৃতিক মান খুব উঁচু নয়, সেহেতু তারা খুব বেশি অর্থপূর্ণ বা জটিল কোনো ছায়াছবি বা বিনোদন অনুষ্ঠানের অন্তর্নিহিত বার্তাও ধরতে পারবে না। সত্যজিৎ রায় একজন বড় মাপের জ্ঞাপক ছিলেন, কিন্তু তার ছবি মফস্বলে চলত না। তার কারণ দেশের সাধারণ মানুষের পক্ষে আর্টের সুখ্যাতি সূক্ষ্মরূপ ধরা সম্ভব হয়নি। এটি সব দেশের সাধারণ মানুষের ক্ষেত্রেও সত্য। দ্বিতীয়ত, নিরক্ষর ব্যক্তিমাত্রই দরিদ্র মানুষের পক্ষে গণমাধ্যমের সহায়তা গ্রহণ করাও কঠিন। সিনেমা, টেলিভিশন, রেডিও, সংবাদপত্র গরিব দেশের অধিকাংশ মানুষ ব্যবহার করতে পারেন না। এখনো উন্নতিশীল দেশের কয়েক কোটি মানুষ গণজ্ঞাপনের সুযোগ গ্রহণ করতে পারেন না। এর ফলে বিভিন্ন দেশে তথ্য সমৃদ্ধ ও তথ্য দরিদ্র এই দুই শ্রেণীতে ভাগ হয়ে যাচ্ছে। তথ্য দরিদ্র ব্যক্তিদের মধ্যে পরিবর্তনের হার অনেক কম। বিভিন্ন দেশের আমলারা যে পদ্ধতিতে সরকারি জ্ঞাপন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও প্রয়োগ করেন তা নিরক্ষর দরিদ্র মানুষের পক্ষে উপযোগী নয়। উচ্চশিক্ষিত ও অহংকারী আমলাদের সঙ্গে তৃণমূলের মানুষের ফারাক গড়ে উঠেছে। ভারতীয় বেতার ও দূরদর্শন অপেশাদার আমলাদের দিয়ে পরিচালনা করায় তা ব্যাপক জ্ঞাপনের পক্ষে প্রতিবন্ধক হয়ে উঠেছে। দেখা যাচ্ছে সর্বত্র সৃজনশীলতার অভাব। জ্ঞাপন নীতি নির্ধারণে সাধারণ মানুষের কোনো হাত নেই। তাছাড়া ম্যাকব্রাইট কমিশন বলেছেন, উপযুক্ত পরিকাঠামোর অভাবে উন্নয়নশীল দেশে জ্ঞাপন ব্যবস্থা সর্বত্রগামী হতে পারছে না। সামাজিক ও সাংস্কৃতিক সংখ্যালঘু জনসাধারণের জন্য বিশ্বের কোনো দেশেই বিশেষ অনুষ্ঠান প্রযোজিত হয় না। কমিউনিকেশন ব্যবস্থায় কী ধরনের কমিউনিকেশন হবে তা নির্ধারণের ভার জনগণের হাতেও থাকা উচিত, কিন্তু তা হয় না। জনগণের উপর কমিউনিকেশন চাপিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ যা ঠিক করেন আকাশবাণী ও দূরদর্শনে তাই প্রচার করা হয়। খবরের কাগজেও মালিক যে নীতি নির্ধারণ করে দেন সেটাই সাংবাদিকরা পালন করেন। এক কথায়, কমিউনিকেশন প্রক্রিয়ায় উপযুক্ত গণতন্ত্রীকরণ এখনো হয়নি। এটাও জ্ঞাপনের পরিব্যাপ্ত হবার পথে বড় বাধা। কমিউনিকেশনের নতুন ভাষাও অসংখ্য অর্ধশিক্ষিত মানুষের বোধগম্য হয় না। জ্ঞাপনের প্রতিবন্ধকতাগুলিকে এবার একে একে বিশ্লেষণ করা যাক। দেখা যাচ্ছে এই প্রতিবন্ধকতা শুধু একদিক থেকেই আসে না। প্রতিবন্ধকতা বার্তা প্রেরক,
গ্রাহক, মাধ্যম ও বার্তা গ্রহণ এই চারদিক থেকেই আসতে পারে। প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধকতার কারণ ভিন্ন ভিন্ন। এগুলি একে একে আলোচনা করা যাক। এবার পয়েন্ট হচ্ছে বার্তা প্রেরকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। প্রেরকের বিশ্বাসযোগ্যতা। প্রথম পয়েন্ট, বার্তা প্রেরক সম্পর্কে শ্রোতাদের যদি আস্থা ও শ্রদ্ধা না থাকে তাহলে তার বার্তা শ্রোতাদের কাছে গ্রাহ্য হয় না। মদ্যপ বলে যার পরিচিতি আছে তার কাছ থেকে মদপানের বিপক্ষে বক্তৃতা কারো মনে পরিবর্তন আনতে পারে না। পরের পয়েন্ট, প্রেরকের নৈপুণ্যের অভাব। বার্তা প্রেরকের প্রতি শ্রোতাদের আস্থা থাকলেও প্রেরকের ব্যক্তিগত নৈপুণ্যের অভাব থাকলে জ্ঞাপন শ্রোতাদের আকৃষ্ট করতে পারে না। একজন পণ্ডিত ব্যক্তিও যদি ভালো বক্তা বা ভালো লেখক না হন তাহলে তার বক্তৃতা ও রচনা সবাইকে আকৃষ্ট করতে পারবে না। 2 নম্বর হচ্ছে বার্তা গ্রাহকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। প্রথমেটা ছিল বার্তা প্রেরকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, তার মধ্যে আমরা 2টো পয়েন্ট পাচ্ছি। এরপর হচ্ছে বার্তা গ্রাহকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এটা প্রথম পয়েন্ট হচ্ছে গ্রাহকদের ক্ষেত্রে শব্দার্থগত বিঘ্ন। জ্ঞাপনের এক ধরনের প্রতিবন্ধকতাকে বিঘ্ন বলে। বিঘ্ন 2 রকমের, যান্ত্রিক বিঘ্ন ও শব্দার্থগত বিঘ্ন। তাহলে বিঘ্ন ক রকমের? 2 রকমের, একটা হচ্ছে যান্ত্রিক বিঘ্ন আর একটা হচ্ছে শব্দার্থগত বিঘ্ন। যান্ত্রিক বিঘ্ন অর্থে শব্দ ক্ষেপণ যন্ত্রের বৈকল্য। শব্দগ্রহণ যন্ত্র ঠিকমতো কাজ না করলে কণ্ঠস্বর অস্পষ্ট ওঠে। শব্দার্থগত বিঘ্ন বলতে বুঝবো বার্তা গ্রাহকদের বা শ্রোতাদের পরিবেশিত বার্তা বুঝতে না পারা, উল্টো বা ভুল বোঝা। যে কারণে এই ভুল বোঝাবুঝি হতে পারে তা বিবৃত করা হলো। পরের পয়েন্ট, শ্রোতাদের বিভিন্ন ধরনের শিক্ষা দীক্ষা। অনেক সময় অল্প শিক্ষিত ব্যক্তি তাদের বুদ্ধিবৃত্তির উপযোগী কোনো বিষয় না হলে তার রস উপলব্ধি করতে পারেন না। এ কারণে একটি আর্ট ফিল্ম সাধারণ মানুষ বুঝতে পারে না। পরের পয়েন্ট, শ্রোতাদের নৈপুণ্যের অভাব। কোনো শ্রোতা যদি কানে কম শোনেন বা ভালো করে পড়তে না জানেন তাহলে তার পক্ষে বার্তা গ্রহণ করা সম্ভব হয় না। পরের পয়েন্ট, শ্রোতাদের ভিন্নমুখী আগ্রহ। ভিন্ন ভিন্ন শ্রোতার আগ্রহ ভিন্ন ভিন্ন বিষয়ে। যদি কোনো শ্রোতার ওই নির্দিষ্ট বিষয়ে আগ্রহ না থাকে তাহলে তাকে সে বিষয়ে আকৃষ্ট করা যাবে না। যেমন নাটক ও সাহিত্যে সকলের উৎসাহ নেই, যার উৎসাহ নেই তাকে নাটকে সাহিত্যে উৎসাহিত করা মুশকিল। পরের পয়েন্ট, শ্রোতাদের বুদ্ধিবৃত্তির ফারাক। এর ফলে কোনো বিষয় যা একের হৃদয়ঙ্গম হয় তা অন্যের হয় না, তখন সেই ব্যক্তি ওই বিষয়ের ভুল ব্যাখ্যা করতে পারে। পরের পয়েন্ট, বার্তা বিকৃত। গণজ্ঞাপনের ক্ষেত্রে বার্তা বিকৃতি বা সঠিক তথ্য পরিবেশনের পথে এক বড় বাধা। বার্তা বিকৃতি তত্ত্ব অনুসারে দেখা যায় প্রকৃত ঘটনার এক অতি খণ্ডাংশ বিকৃতভাবে গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে। পাঠকেরা কখনোই প্রকৃত ঘটনা জানতে পারেন না। বিখ্যাত পদার্থবিদ নরবার্ট ভের্নার এর একটি তত্ত্ব থেকে এনট্রপি শব্দটি নেওয়া। ভের্নার বলেছেন, সর্বত্র প্রবণতা সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সংহতি থেকে অনৈক্যের পথে পদস্খলন। এনট্রপি হল এই বিশৃঙ্খলার পরিমাণ। এক কথায় এনট্রপি বিশৃঙ্খলা জনিত বিকৃতি। উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, কয়েকজন সংবাদপত্র প্রতিবেদক একটি দুর্ঘটনা কভার করতে গেলেন। দুর্ঘটনা ঘটার পরে তিনি সেখানে উপস্থিত হলেন। যেহেতু তিনি ঘটনার সময় ছিলেন না সেহেতু তিনি ওর কাছ থেকে শুনে কিছু তথ্য সংগ্রহ করলেন। স্বভাবতই বহু তথ্য বাদ গেল। এবার তিনি লেখার সময় সব সংগৃহীত তথ্য ব্যবহার করলেন না। সাব এডিটর এরপর তার খবরটি কাটছাঁট করলেন। খবরটি কম্পোজ হলো। যদি দেখা যায় খবরটি বড় হয়ে গেছে তাহলে নাইট এডিটর এসে খবরটি আরো ছোট করলেন। এরপর খবরটি প্রকাশিত হলো। অনেক পাঠক সব খবরটাও পড়লেন, শুধু হেডলাইন ও সংক্ষিপ্ত সারটি পড়ে ছেড়ে দিলেন।
এইভাবে একটি প্রকৃত ঘটনা পরিবর্তিত ও সংক্ষিপ্ত হতে হতে যেখানে এসে দাঁড়ালো, সেখান থেকে আসল ঘটনার অনেক গরমিল। এই ধরনের বিকৃতি সংবাদপত্রে নিয়ত ঘটে থাকে। 3 নম্বর হচ্ছে শ্রোতার মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা। মনস্তত্ত্ববিদরা দেখিয়েছেন ব্যক্তির মানসিক গঠন এমনই যে তার মধ্যে পছন্দসই নির্বাচনের প্রবণতা সুপ্ত আকারে থাকে, অর্থাৎ মানুষ নিজের পছন্দ মতো বার্তাকে গ্রহণ করে, না পছন্দ বার্তাকে প্রত্যাখ্যান করে। এই প্রক্রিয়া 3 ভাবে ঘটে থাকে। সেগুলি হল পছন্দসই মনঃসংযোগ। জনসাধারণ যে জ্ঞাপন পছন্দ করে একমাত্র সেগুলি শুনে। কেউ যদি খেলাধুলায় আগ্রহী হয় তবেই তিনি খেলাধুলার খবর পড়েন। কেউ যদি ফিয়াট গাড়ি কেনেন তিনি ফিয়াটের বিজ্ঞাপনই পড়বেন। পরের পয়েন্ট, পছন্দসই দৃষ্টি। জনসাধারণ তার নিজের পছন্দ ও পূর্ব বিশ্বাস মতো জ্ঞাপিত বার্তার ব্যাখ্যা করে থাকে বা তার সেই বিশ্বাসের আলোকেই সবকিছু দেখে থাকে। ক খকে দেখতে পারে না। দেখা গেল খ ও গ এর মধ্যে মারামারি হচ্ছে। প্রকৃত আক্রমণকারী গ, কিন্তু ক খকে আক্রমণকারী মনে করবে। চলচ্চিত্রে কালো মানুষদের সাদা মানুষদের আক্রমণকারী বলে দেখানো হয়। একটি ছবিতে দেখানো হলো সাদা মানুষের হাতের ছোড়া। সমীক্ষা করে দেখা গেল সাদা দর্শকেরা অনেকেই ছোড়াটা কালো মানুষের হাতে দেখেছেন। এরপরে হচ্ছে পছন্দসই স্মরণ। জনসাধারণ জ্ঞাপন উপলব্ধি করলেও শুধু মনে রাখে সেই সব জ্ঞাপন যা তাদের পূর্ব বিশ্বাস ও সংস্কারের অনুকূলে। দেখা গেছে কট্টর কমিউনিস্ট বিরোধীদের কাছে সোভিয়েত রাশিয়ার প্রশংসা ও সমালোচনাসূচক দুরকম বার্তা রাখা হলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তারা শুধু সমালোচনাসূচক বার্তাগুলি মনে রেখেছে। এর 4 নম্বর হচ্ছে মাধ্যমের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। মাধ্যমের বিশ্বাসযোগ্যতা। প্রথম পয়েন্ট, মাধ্যমের বিশ্বাসযোগ্যতার উপর জ্ঞাপনের সাফল্য নির্ভর করে। গণজ্ঞাপনের ক্ষেত্রেও দেখা যায় সরকার চালিত বা সরকার নিয়ন্ত্রিত মাধ্যমের বিশ্বাসযোগ্যতা কম। যেমন আকাশবাণীর বিশ্বাসযোগ্যতা অনেক ব্যাপারে কম। আবার ক্ষুদ্র পত্রপত্রিকার বিশ্বাসযোগ্যতা বৃহৎ পত্রিকার চেয়ে কম, কারণ ক্ষুদ্র পত্রিকায় অনেক সময় অকিঞ্চিতকর বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। এরপরে পয়েন্ট হচ্ছে যান্ত্রিক বিঘ্নজনিত প্রতিবন্ধকতা। গণমাধ্যম যন্ত্র নির্ভর, সুতরাং নানান ধরনের যান্ত্রিক গোলযোগের ফলে জ্ঞাপনের ক্ষেত্রে যে বিঘ্ন ঘটে তাকে যান্ত্রিক বিঘ্ন বলে। চলচ্চিত্র, টিভি ও রেডিও চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। সিনেমা দেখাতে দেখাতে যান্ত্রিক গোলযোগে অনেক সময় ছবি কাঁপতে থাকে, অস্পষ্ট হয়ে যায়। টিভির ক্ষেত্রে এটি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় টিভির ছবি ভালো আসে না। রেডিওতে ঘর ঘর শব্দ হয়। খবরের কাগজে ছাপা অস্পষ্ট হতে পারে। কোথাও বেশি কোথাও কম কালি পড়ে পাঠ্যবস্তু জবরজং হয়ে শ্রোতার উপলব্ধির পথে বিঘ্ন ঘটায়। এরপরে হচ্ছে অন্যান্য প্রতিবন্ধকতা, মানে মেইন 4টি প্রতিবন্ধকতা আমরা পেলাম। এরপরে আবার যে অন্যান্য প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলি হলো, আরও যেসব ক্ষেত্রে জ্ঞাপনগত প্রতিবন্ধকতা দেখা দিতে পারে সেগুলি হলো পরিবেশের প্রতিকূলতা। জ্ঞাপনের উপযোগী অনুকূল পরিবেশ প্রয়োজন। প্রচন্ড তাড়াহুড়ো ও বিরক্তিকর পারিপার্শ্বিক অবস্থার মধ্যে জ্ঞাপন হলে তার প্রতিক্রিয়া অনুকূল হয় না। এজন্য আলোচনা চক্র, বৈঠক বেশ আরামপ্রদ ও অনুকূল পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয়। সংবাদপত্রের চেয়ে টেলিভিশন ও সিনেমা লোকে অনুকূল পরিবেশে দেখে, তাই টেলিভিশনের ও চলচ্চিত্রের জ্ঞাপন ক্ষমতা তুলনামূলকভাবে সংবাদপত্রের চেয়ে বেশি। ঠিক দুপুরে কর্মক্লান্ত চাষিকে উন্নত চাষ সম্পর্কে বোঝালে যে প্রতিক্রিয়া হয় তার চেয়ে অনেক বেশি হয় সন্ধ্যার পর বিশ্রামের সময় তার সঙ্গে কথা বললি। এরপরে হচ্ছে প্রতিবার্তার সুযোগের সীমাবদ্ধতা। যেসব ক্ষেত্রে প্রতিবার্তার সুযোগ সীমাবদ্ধ সেসব ক্ষেত্রে জ্ঞাপন ব্যাহত হয়। এ সম্পর্কে অন্যত্র বিস্তারিত আলোচনা করা হয়েছে। লাস্ট পয়েন্ট হচ্ছে জ্ঞাপনের ভেতর তথ্য শূন্যতা। তথ্যই জ্ঞাপনের প্রাণ। কোনো জ্ঞাপনে যদি তথ্য না থাকে, তা যদি শুধু শূন্য বার্তায় পর্যবসিত হয়, তাহলে তা শ্রোতাদের আকৃষ্ট করতে পারে না। সেই জ্ঞাপন শুধু কথা আর কথার সমষ্টি, তার মধ্যে কোনো সারবত্তা থাকে না। তো স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। আজ আমি জ্ঞাপনের প্রতিবন্ধকতা সম্পর্কে একটি নোট তোমাদের সামনে নিয়ে এসেছি।
তো তোমরা যারা ভিডিওটিকে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তো ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে, আর ভিডিওগুলিকে তোমরা লাইক করবে এবং ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে। ঠিক আছে, আজ এখানেই রাখছি। এরপরে আমি তোমাদের সামনে আরো অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।